বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি 11তম বিসিএসের ম্যাথ সলভ করাবো। প্রথমে আছে 1 নম্বরে কি আছে, আসলে নাম্বারিংগুলো আমি নিজের ইচ্ছে মতো করেছি, 1 2 3 এরকমভাবে সাজিয়ে করেছি। তো 1 নম্বরে আছে, যদি a কিউব মাইনাস বি কিউব সমান সমান 513 এবং a মাইনাস বি সমান সমান 3 হয়, তবে এ বি এর মান কত? তাহলে কিসের মান দেওয়া আছে? এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে। এ কিউব মাইনাস বি কিউবের মান হচ্ছে 513, মানে 513, আর এ মাইনাস বি এর মান হচ্ছে 3। আমাদের বের করতে হবে কিসের মান? এ বির মান বের করতে হবে। আসলে ম্যাথটা যদি এই টাইপের হতো যে এ মাইনাস বি সমান সমান 3, এ বি সমান সমান কোনো কিছু একটা সামথিং কিছু 1 বা 2 বা 3 যা কিছু, আর বললো যে এ কিউব মাইনাস বি কিউবের মান কত, তাহলে আমরা কিন্তু সরাসরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে দিতে পারতাম। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে দিয়ে আমরা মানগুলো বসিয়ে দিলেই কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের মানটা পেতাম। কিন্তু আমাদের কি বলেছে, এই এ কিউব মাইনাস বি কিউবেরই মান দেওয়া আছে আর এ মাইনাস বির মান দেওয়া আছে। আমাদের বের করতে হবে কিসের মান? এ বির মান বের করতে হবে, এ বির মান। তার মানে মনে হচ্ছে একটু উল্টা ধরনের অঙ্ক। এইরকম উল্টা ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, যেটাকে সূত্রে ফেলা যাবে আমরা সেটা থেকেই অঙ্ক শুরু করব। আমাদের মনে রাখতে হবে যে যেটা থেকে সূত্র ফেলা যাবে সেটা থেকে আমরা কি করব, অঙ্কটা শুরু করব। তাহলে আমাদের সূত্র ফেলা যাবে কোনটা? এ কিউব মাইনাস বি কিউব, এটা থেকে সূত্র ফেলা যাবে, কারণ আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত আছে? 513। এটাই আমরা লিখলাম, এখান থেকে শুরু করব। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ফেলে দিব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখলাম, সমান সমান 513 আছে, 513 লিখলাম। এখন আমরা কি করব, এই যে এ মাইনাস বি, এ মাইনাস বির মানটা কিন্তু আছে, এ মাইনাস বির মান কত? 3। এখানে 3 মানটা বসিয়ে দিব। 3 ব্র্যাকেট দিয়ে কিউব আছে, ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম, প্লাস 3ab আছে, 3ab দিয়ে দিলাম। এখানে এ মাইনাস বি আছে, এই যে এ মাইনাস বির মান হচ্ছে 3, এখানেও আমরা মানটা বসিয়ে দিলাম, সমান সমান 513। এখন আমাদের দেখতে হবে এই যে 3-এর উপর কিউব, 3-এর উপর কিউব করলে কত হয়? 3-এর উপর কিউব মানে এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই আপনারা জানেন, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। যেমন এর উপর স্কোয়ার মানে এর উপর কত হয় সেটা দেখবো, এর উপর 2 মানে এ হচ্ছে 2 বার, এর উপর কিউব মানে এর উপর কত? 3, তার মানে এ কয়বার? 3 বার। তেমনি এখানে 3-এর উপর কত? 3-এর উপর কিউব মানে 3-এর উপর 3 আছে, তার মানে 3 হবে 3 বার। মানে উপরে যে সংখ্যাটা থাকবে তত সংখ্যক বার গুণ করে দিতে হবে। তাহলে আমরা 3-এর উপর কিউব মানে 3 কয়বার? 3 বার। তাহলে 3 গুণ করলে 9 হয়, আবার 3 দ্বারা গুণ করলে 27 হয়, 27 হয়। তাহলে 27 লিখলাম, প্লাস 3ab আর 3 গুণ করলে 9ab হবে, সমান সমান 513। এখন আমাদের কিসের মান বের করতে হবে? এবির মান। তার মানে এবির অংশটা রাখবো আর বাকি অংশগুলো পার করে দেবো। প্রথমে আমরা 27টা পার করে দিই, এক পাশ থেকে আরেক পাশে কোনো কিছু পার করে দিলে আমাদের মনে রাখতে হবে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস। আবার যদি আমাদের কি থাকে, গুণ থাকে, তাহলে ভাগ, ভাগ থাকলে গুণ, ব্যাস। তাহলে আমরা এখানে 9ab লিখলাম, এই যে 9ab, তাহলে 513 লিখলাম। আর 27টা পার করে দিই, তাহলে এখানে প্লাস অবস্থায় ছিল, এই পাশে, এই পারে গেলে কী হবে? -27 বা 9ab। আমরা যদি এই 513 থেকে 27 বিয়োগ করি তাহলে কত হবে? 486 হবে। কারণ এটা বিয়োগ আপনারা পারবেন, এগুলো তার তো বোঝানো লাগবে না। তাহলে এবি, এখন আমরা 9টা পার করে দেবো। 9টা এবির সাথে কী অবস্থায় ছিল? গুণ অবস্থায় ছিল। তাহলে এ পারে সে যদি পার হয়ে আসে তাহলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, কারণ বিপরীত হয়ে যাবে। এক পাশ থেকে আরেক পাশে কোনো কিছু পার করে দিলে কী হয়ে যায়? বিপরীত হয়ে যায়। তাহলে এটা ভাগ হয়ে যাবে। 9 দিয়ে যদি আমি 486 কাটি, কত হবে? 54 হবে। তাহলে এবির মান কত পাইলাম আমরা? 54। উত্তর হবে আমাদের কত? 54 হবে। উত্তর হচ্ছে 54। 2 নম্বর প্রশ্নে আছে, x+3 ইন্টু x-3 কে x² - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? x+3 ইন্টু x-3 কে x² - 6 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে, ভাগ। তাহলে এখানে যেহেতু দুটো অংশ আছে, এই দুটো অংশকে আমরা একটা বানিয়ে নেব। এই যে x+3 ইন্টু x-3, এটার সাথে এটা কী অবস্থা আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা যদি মনে মনে এই এক্সকে এ ধরি আর এটাকে বি ধরি, এটাকে এ ধরলাম আর এটাকে কী ধরলাম? বি। এটাকে এ, এটাকে বি, তাহলে দেখি কী হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আমি এখানে ভালোভাবে লিখে দিচ্ছি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্সকে ধরেছি এ, তাহলে এই যে এ স্কোয়ার, মাইনাস 3কে ধরেছি বি, এই যে বি স্কোয়ার। তাহলে এখন দেখতে হবে এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়, মাইনাস 3-র উপর স্কোয়ার করলে কত হবে, যে 3-র উপর কত আছে 2 আছে, তার মানে 3 হচ্ছে 2 বার গুণ হবে, তা 3 গুণ 3 তাহলে হবে 9 হবে। তার মানে আমাদের এই এক্স স্কোয়ার মাইনাস 9 কী দ্বারা ভাগ, এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ। তাহলে আমরা ভাগ করে নিই, এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ, এক্স স্কোয়ার মাইনাস 9। তো এরকমভাবে যদি কোনো বীজগণিত রাশিকে যদি ভাগ করতে হয়, যে কোনো বীজগণিত রাশি, আমি শুধু একটা জিনিস আপনাদের বুঝিয়ে দিব, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, তাহলে কোনো ভাগ আর ভুল হবে না। আমরা ভাজক আর ভাজ্যের অংশ দেখব, প্রথম অংশটা। যেমন এখানে আমাদের প্রথমে কি আছে, এখানে প্রথমে কি আছে, এই প্রথম অংশটা দেখলেই হয়ে যাবে। বারবার যখনই ভাগ করব প্রথম অংশটা দেখব। যেমন এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কী করব, ভাগ করে দেব, প্রথম অংশ ভাগ করে দেব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে কত হয়, 1 হয়। এই 1টাই লিখব, ব্যাস এই 1ই হবে। এখন এই 1 দ্বারা এই পুরোটাই কী করে দেবো, গুণ করে দিয়ে নিচে লিখব। 1 দ্বারা এই পুরোটাই গুণ করলে কী হবে, 1 দ্বারা যেটাই গুণ করি সেটাই হয়, তার মানে 1 দ্বারা এটাই গুণ করলে এটাই হবে, এক্স স্কোয়ার মাইনাস 6 হবে। এখন কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করতে গেলে কী করতে হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা ছিল মাইনাস, এটা হবে প্লাস। তাহলে এই যে প্লাসে মাইনাসে এক্স স্কোয়ার কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে -9, এটা হচ্ছে +6, তার মানে আমাদের এখানে কী করতে হবে, 6 থেকে 9 বিয়োগ করতে হবে, মানে 6 থেকে 9 বিয়োগ করলে কত হয়, -3 হয়। এটা অবশ্যই আপনারা জানেন। তারপর আমি আর একবার ভালো করে বলে দিচ্ছি। সাপোজ যদি আমরা এই যে 9 থেকে 6 কী করি, বিয়োগ করি, তাহলে কত হয় 3। বিয়োগের নিয়ম হচ্ছে এটাই, যে আমরা কখনো ছোট থেকে বড়টা বিয়োগ করতে পারি না। বিয়োগ যখন করব আমরা কি করব, বড়টা থেকে ছোটটাই বিয়োগ করব। যেমন 9 থেকে 6 বাদ দিলে কত হয়, 3 হয়। কিন্তু এখানে এই যে +3, কিন্তু এটা +3 এর সামনে কোনো চিহ্ন নেই, মানে +3 হয়েছে। কেন হয়েছে, কারণ এখানে বড় যে সংখ্যাটা আছে সেটার চিহ্ন কি, প্লাস, সেটাই হবে, মানে বড় সংখ্যার চিহ্নটাই আমরা সবসময় ব্যবহার করি। যেমন এখানে যদি এরকম থাকতো 6 - 9, তাহলে আমরা কী করতাম, এটা 6 থেকে 9 বিয়োগ করা যায় না, এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমরা 9 থেকে কী করব, 9 থেকে 6 বিয়োগ করবো, তাহলে কত হবে, 3 হবে। কিন্তু চিহ্ন বড়টার কি, বড়টার চিহ্ন হচ্ছে মাইনাস, তাই এখানে আমরা -3 দিয়ে দিলাম, তাই এখানে -3 হয়ে গেল। তার মানে আমাদের ভাগশেষ কত হলো, -3। উত্তর হবে এই যে -3। তাহলে আমি আরেকবার বলতেছি যে বীজগণিত রাশির যদি ভাগ নির্ণয় করেন, তাহলে অবশ্যই কী করতে হবে, প্রথম অংশ দ্বারা প্রথম অংশকে ভাগ করতে হবে, ভাগ করে যেটা হবে আমরা সেটাই লিখব, ব্যাস। 3 নম্বর প্রশ্নে আছে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a + 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ সমান সমান কত। অপশান আছে a - 1 1 a + 1। তাহলে আমরা এটা সলভ করব, এটা এক ধরনের সরল বলা হয়। তো আমরা সলভ করার সময় একটা বিষয় মনে রাখব, যে ব্র্যাকেট যদি থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তার মানে এখানে ব্র্যাকেট আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যদি কোনো কিছু না করা যায়, তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে ব্র্যাকেটের সামনে যেটা থাকে সেটা দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। যেমন এরকম যদি থাকে, যেমন এই যে 2 ব্র্যাকেট দেওয়া আছে a + b, আমরা যদি কী করবো, এই ব্র্যাকেটটা যদি এখন তুলে দিই, তার মানে ব্র্যাকেটের সামনে যা আছে তাদের কী করতে হবে, গুণ করতে হবে। এখানে কি 2 আছে, +2 আছে, -2 না, +2 দ্বারা +2 দ্বারা প্লাস দ্বারা যেটাই গুণ করে সেটাই হবে। তাই শুধু সংখ্যা দিয়ে গুণ করলে হবে। 2 দ্বারা একে গুণ করলে 2a, 2 দ্বারা bকে গুণ করলে 2b। তেমনি যদি এখানে a + b শুধু আছে, আমরা যদি ব্র্যাকেটটা এমনিতেই উঠে দিই, তাহলে এই ব্র্যাকেটের সামনে কী আছে, কিছু নেই, মানে মনে মনে 1 আছে, 1 দ্বারা যেটাই গুণ করবো সেটাই হবে। তার মানে এখানে কী হবে, a + b হবে। এটা মনে রাখতে হবে। যদি এখানে মাইনাস থাকতো, মাইনাস, তাহলে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করতাম, তাহলে কি হতো, মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাসে, প্লাসে মাইনাসে -b হতো। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এখানে এই যে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের সামনে কী চিহ্ন আছে, মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে, কারণ এর সামনে কী চিহ্ন আছে, কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করে দিলাম, মাইনাস এ হলো। এই প্লাস আর মাইনাস গুণ করবো, 1-এর সামনে কী আছে, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -1 দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো
এখন কিসের কাজ করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, কারণ আমি প্রথমেই বলে দিলাম যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এখানে আমাদের ফার্স্ট আর সেকেন্ড ব্র্যাকেটই আছে, তার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু করা যাচ্ছে না, এই দেখি এখানে এই যে এটা হচ্ছে প্লাসের আর এ হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে এখানে কী থাকলো? এ মাইনাস, আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? -1। এই যে -1, এই মাইনাসে গুণ করে দিলে কী হবে? +1 হয়ে গেল। তাহলে আবার বলছি, এ লিখলাম, এই মাইনাস, আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কি আছে? -1, তার মানে এই মাইনাসে দুটো থাকলে অবশ্যই গুণ করতে হবে, মাইনাসে +1, তার মানে উত্তর কত হবে? a+1। 4 নম্বর প্রশ্নে আছে, একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়। একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে, মানে প্রথমে r আছে, এই r থেকে যদি বৃদ্ধি করে কত করা হয়? r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যায়। মানে r তো আছে, r থেকে যদি কি বৃদ্ধি করা হয়? r+1 করা হয়, বৃদ্ধি করে r+1 করা হলো, তাহলে ক্ষেত্রফলটা কী হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখন আমাদের এই বৃত্তের অঙ্কে অবশ্যই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র মনে রাখতে হবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? লিখে দিচ্ছি আমি। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে πr²। πr², এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর কি হচ্ছে? ব্যাসার্ধ, মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমাদের বৃত্তের ব্যাসার্ধ কী দেওয়া আছে? আর দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ আর। তার মানে এখানে প্রথম অংশে আমরা আরেকবার বলে দিচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ যখন আর আছে তখন ক্ষেত্রফল কত? তখন ক্ষেত্রফল হচ্ছে, যখন আর, আমি সংক্ষিপ্ত একটু লিখে দিচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ যখন আর, তখন ক্ষেত্রফল কি হচ্ছে? πr²। আর এটা বৃদ্ধি করে যখন কি করা হলো? r+n করা হলো, এই যে r+n করা হলো, তখন ক্ষেত্রফল কি আসবে? তখন ক্ষেত্রফল আসবে π×r+n এর উপর স্কোয়ার। মানে প্রথম ব্যাসার্ধ ছিল আর, এই যে ব্যাসার্ধ আর, তখন ক্ষেত্রফল πr²। আর এটা বৃদ্ধি করে ব্যাসার্ধটা কত হলো? r+n হলো, তখন ক্ষেত্রফল কি আসবে? π×r+n এর উপর স্কোয়ার। আমরা এটা করে নিলাম। এখন আমাদের একটু প্রশ্ন মতে যাইতে হবে, যে কি বলছে? যদি এই r+n করা হয়, যদি এটা করা হয়, এটা, তাহলে ক্ষেত্রফল কী হবে? আগের যে ক্ষেত্রফল এটা দ্বিগুণ হয়ে যাবে, এটা দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আমরা প্রশ্ন মতে লিখব যে এই যে r+n করা হলো, যেটা এটা ক্ষেত্রফল π×r+n এর উপর স্কোয়ার, তখন কী হলো? তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে 2 গুণ, 2 এই যে r²। আবার আমি বলছি প্রশ্ন মতে এটা, যে কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, এই যে r+n করা যখন হচ্ছে, তখন ক্ষেত্রফল কত আসছে আমাদের? π×r+n এর উপর স্কোয়ার। তখন আমাদের ক্ষেত্রফল কী হবে? দ্বিগুণ হয়ে যাচ্ছে, আগের যে ক্ষেত্রফল ওটা দ্বিগুণ হয়ে গেল। তাহলে আমরা এখানে কি করব? বা এখানেও আমাদের কি আছে? পাই আছে, এই পাশেও পাই আছে, আমরা উভয় পাশ থেকে আমরা পাই উঠে দিতে পারি। অথবা আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা যদি এই পাইটা যদি এই পাশে পার করে দিই, তাহলে কী হয়ে যাবে? পারে গুণ ছিল, পারে কী হবে? ভাগ হবে। ভাগ থাকলে এই পাই আর এই পাই কী হয়ে যাবে? কেটে যাবে। আমি যেভাবে করেন দুটাই আমি বলে দিলাম। তাহলে কী হবে? 2r²। আবারও বলতেছি, এই পাইটা যদি এই পারে পার করে দিই, তাহলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তখন এই পাই আর ওই পাইটা কী হয়ে যাবে? কেটে যাবে। আবার আমরা এভাবে করতে পারি, যে এই পাশ থেকে ওই পাটা উঠে দিলাম, এই পাশ থেকেও কী করলাম? এই পাইটা উঠে দিলাম। তাহলে আমাদের কী থাকতেছে এখানে? r+n এর উপর স্কোয়ার সমান 2r²। এখন আমরা এই স্কোয়ারটা উঠিয়ে দিব, এই স্কোয়ার। তাহলে এখানে কি থাকবে? r+n। তাহলে এপার থেকে যদি স্কোয়ার উঠে দিই, এপারে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে, অবশ্যই রুট হয়ে যাবে। এই যে রুট 2r এর উপর স্কোয়ার। তো এখানে r+n লিখলাম, তাহলে √2 লিখলাম। এখন একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কি দেখতে হবে? যে √2 লিখলাম, আর এখানে r² এর উপর কি আছে? রুট আছে। তাহলে এখানে আমাদের কিসের উপর রুট আছে? 2 এর উপর আছে, আর হচ্ছে r² আছে। তাহলে 2 এর উপর রুট করলে √2ই হয়, আর r² এর উপর রুট করলে শুধু r পাবো, শুধু r, কারণ এই স্কোয়ার আর রুট উঠে যায়। তাহলে আমরা এখানে কি পাইলাম? r+n সমান √2r। এখানে আমরা একটা কাজ করব, যে এখানে এই যে nটা রাখলাম, আর rটা কী করব? আর ওইবার পার করে দিব, তাহলে √2r। আর এপারে প্লাস ছিল, এবার আসলে কী হবে? -r হয়ে যাবে। তাহলে আমরা এখন একটা বিষয় দেখব, যে এখানে আমাদের কিসের মান বের করতে বলেছে? r এর মান বের করতে বলছে।
তার মানে যেটার মান বের করতে বলেছে সেটা অবশ্যই আমরা কোন সাইডে রাখবো, বাম সাইডে রাখবো। তার মানে এই পুরো অংশ, এখানে আর আছে, এখানে আর আছে, তাই না? তাহলে এটা কোথায় রাখবো, আমরা বাম সাইডে নিয়ে আসবো। এই পুরো অংশটা এই পাশে নিয়ে আসবো, এই পুরো অংশ এই পাশে নিয়ে যাবো। পুরো অংশই যদি আমরা এপাশ ওপাশ পার করি তাহলে আমাদের কোনো চিহ্ন পরিবর্তন করার দরকার নাই, কারণ চিহ্ন পরিবর্তন করলে একই ব্যাপার, কারণ এটা প্লাস ছিল এবার আসলে মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস, একই ব্যাপার, করার দরকার নাই। তাহলে √2 আর মাইনাস আর সমান সমান n। আমরা এই অংশ এই পাশ নিয়ে আসলাম, এই অংশ এই পাশ নিয়ে গেলাম। এখন এখানে আমাদের √2 আর আছে মাইনাস আর, মানে এই অংশেও আর আছে, এই অংশেও আর আছে, আমরা আর কমন নিব। আর কমন নিলে কী থাকবে, এখানে থাকবে √2 মাইনাস, মানে কমন মানে যেটা কমন নিব মনে রাখতে হবে সেটা দ্বারা যে অংশে কমন সেই অংশে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা এই অংশে কি করেছি, আর কমন নিয়েছি, তার মানে আর দ্বারা ভাগ। আর দ্বারা প্রথমে যদি আমরা √2 আরকে ভাগ করি, আর কেটে যায় √2 থাকবে মাইনাস, আর দ্বারা আরকে ভাগ করলে 1 হবে, সমান সমান n। এখন এখানে আরটা রেখে দিলাম, আর এটাই পারে কী করবো, পার করে দেবো। তাহলে এই আরের সাথে এই অংশটা কী অবস্থা আছে, গুণ অবস্থা, এপারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে n, এই যে ভাগ চিহ্ন দিয়ে দিলাম, √2 - 1। তার মানে আরের মান কী হলো, n ডিভাইডেড √2 - 1। তাহলে অ্যান্সারটা দেখি, এই যে n ডিভাইডেড √2 - 1, এটাই হবে আমাদের অ্যান্সার। পাঁচ নাম্বার প্রশ্নে আছে 15th ভাগ 15th ইন্টু 15th ডিভাইডেড 15th ভাগ 15th এর 15th। তাহলে এখানে আমাদের কোনো ব্র্যাকেট নাই, ব্র্যাকেট থাকলে আমি পূর্বেই বলেছি ব্র্যাকেট থাকলে আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এখানে যেহেতু ব্র্যাকেট নাই, শুধু আমাদের কি আছে, সিম্বলগুলো আছে, চিহ্নগুলো আছে, প্লাস মাইনাস ইন্টু ডিভিশন, এগুলো চিহ্ন আছে, এর আছে। তো এগুলো চিহ্নর মধ্যে আমাদের জানতে হবে প্রথমে কিসের কাজ। প্রথমে আমাদের হচ্ছে এর কাজ, প্রথমে কিসের কাজ, এর কাজ হবে প্রথমে, তারপর ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ। তাহলে প্রথমে কিসের কাজ, এর কাজ, তারপরে ভাগের, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। তাহলে উপরের অংশে তো আমাদের এর নাই, তাহলে এর নাই মানে এর বাদ। এই কয়টার অংশ, এই যে ভাগ আছে আর গুণ আছে, এই দুটো অংশ আছে, ভাগ আর গুণ। তাহলে ভাগ আর গুণ আছে উপরের অংশে, তাহলে ভাগ আর গুণের মধ্যে কোনটার কাজ আগে, ভাগের কাজ আগে, তার মানে এই ভাগের কাজটা আগে হবে। তাহলে আমি আগে অঙ্কটা উঠিয়ে নিই। হ্যাঁ, অঙ্কটা উঠিয়ে নিয়েছি। তাহলে এখানে আমাদের কী করতে, সরল করতে হবে। তাহলে সরলে আমরা উপরের অংশে দেখতে পাচ্ছি আমাদের ভাগ আছে আর গুণ আছে, তার মানে এই যে ভাগ আছে আর হচ্ছে গুণ আছে, এই ভাগ গুণের প্রথমে কিসের কাজ, ভাগের কাজ, তার মানে ভাগের কাজটা আমরা আগে করব উপরে। তাহলে 15কে আমরা 15 দ্বারা যদি ভাগ করি, মানে 15কে যদি 15 দ্বারা ভাগ করি কত হবে, 1 হবে, 1 গুণ এই যে 15 লিখলাম, 15 লিখলাম, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটা আমরা দিয়ে দিলাম। এখন এখানে আছে কি, ভাগ আর এর আছে, এই যে ভাগ আর এর মধ্যে, মানে ভাগ আর এর, এই যে এই দুটা এর আর ভাগ, এই দুটার মধ্যে কোনটার কাজ আগে, এর কাজ আগে, তার মানে এই এর কাজটা আগে করতে হবে। তাহলে আমরা ভাগের কাজ পরে করব। 15 ভাগ এই যে 15 এর মানেও কিন্তু গুণ, তাহলে বুঝতে হবে। তাহলে 15 আর 15 গুণ করলে কত হবে, 15 আর 15 গুণ করলে হবে 225, 225। তাহলে এখানে আমরা উপরে কত পাইলাম, 1 আর 15 গুণ করলে 15ই হয়, আর এখানে জাস্ট তাই লিখলাম 15 ভাগ 225। তো এখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে যে উপরে কি আছে আমাদের 15, তাহলে এখানে আমরা দেখতেছি 15 ভাগ 225 করলে অসুবিধা হচ্ছে, তখন এখানে আমরা একটা অংশ করব, সেটা হচ্ছে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি এখানে থাকে 1/5, 1/5 করতে অসুবিধা হচ্ছে, তো এটাকে আমরা কী করবো, ভগ্নাংশ। তাহলে 1 আছে 1, এই যে ভাগ চিহ্ন, ভাগ দিয়ে 5 দিলাম, তাহলে এটা কিন্তু ভগ্নাংশ আকার হয়ে গেল। তেমনি এটা ওরকমভাবে করব। তাহলে আমাদের দেখতে হবে উপরে কত আছে, এই যে 15 দিয়ে দিলাম। তাহলে আমাদের এই 15কে 225 দ্বারা ভাগ করতে কী হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাই আমরা এটা কী করলাম, ভাগ আকারে প্রকাশ করলাম। 15 ভাগ কি 225, এটা আমরা কি করলাম, এই অংশটাকে আমরা এই যে ভাগ আকারে লিখলাম। তাহলে এখন আমাদের, সরি এখানে একটু ভুল হয়ে গেল, এখানে সমান সমান দিলাম। তাহলে উপরে আমাদের কি আছে, 15 আছে 15, এই 15টা আমরা লিখলাম। তারপর এটা কি চিহ্ন আছে, ভাগ,
এই ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখতে হবে যদি আমরা ভাগ চিহ্নকে গুণ করে দিই, কী করে দিই, গুণ করে দিই, তাহলে পরের যে অংশটা থাকে বা পরের যে ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায়, মানে লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়, মানে উপরেরটা নিচে আসে, নিচেরটা উপরে আসে। তাহলে এই যে এই অংশটা, এই 15 লিখলাম, এই ভাগ চিহ্নটাকে আমরা কী করলাম, গুণ চিহ্ন বানালাম, তার মানে পরের অংশটা কি উল্টে যাবে, তার মানে 215টা নিচে আসে, 215টা কোথায় যাবে, উপরে যাবে, আর এই 15টা উপরে আসে, এটা আসবে নিচে। এখন এই 15 আর এই 15 কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটির পরে কি থাকবে, 225। তাহলে আমাদের উত্তর আসবে কত, 225, 225। 5 নাম্বার প্রশ্নে আছে 19, 33, 51, 73। এই যেখানে একটু ফাঁকা চিহ্ন আছে, মানে 73-এর পর কত হবে, এটা একটু ফাঁকা শূন্যস্থান আছে। পরবর্তী সংখ্যাটি কত, এখানে এগুলো এক ধরনের হচ্ছে প্যাটার্ন। তো মনে রাখতে হবে এখানে কি বলছে, পরবর্তী সংখ্যা। অ্যাকচুয়ালি এটা ভুল হয়ে গেছে, এটা 5 নাম্বার হবে না, এটা হবে নাম্বার 6, মানে 6 নাম্বার হবে। আবারও বলতেছি যে 19, 33, 51, 73, এখানে ফাঁকা আছে, মানে 73-এর পর কত হবে, পরবর্তী সংখ্যাটি কত। তাহলে আমি কি বললাম যে এটা মনে রাখতে হবে, এটা এক ধরনের কি প্যাটার্ন, এটা হচ্ছে প্যাটার্ন। তাহলে আমরা এটা উঠালাম, প্যাটার্ন বা তালিকাও বলা হয়। তাহলে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা পার্থক্যটা নির্ণয় করব। পার্থক্য কীভাবে, যেমন হচ্ছে এই দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করব, তৃতীয় থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, চতুর্থ থেকে তৃতীয় বিয়োগ করব, এরকমভাবে পার্থক্যটা বের করে নেব। তাহলে আমরা পার্থক্যটা বের করে নিই, এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম, সুবিধা হবে। তাহলে 33 থেকে কী করবো, 19 বিয়োগ করলে আমরা পার্থক্য পেয়ে যাবো। এখানে পার্থক্য কত, 33 থেকে কী করবো, 19 বিয়োগ করে দেবো। তাহলে 33 থেকে 19 বিয়োগ করলে কত হয়, তাহলে 33 থেকে 19 বিয়োগ করলে কত হবে, 14। তারপর আমরা এই 51 থেকে 33 বিয়োগ করব, তাহলে কত হবে, 18। আমরা 73 থেকে 51 বিয়োগ করব, তাহলে কত হবে, 22 হবে। তাহলে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা কি, যে আমরা কি করব, পার্থক্য নির্ণয় করব। পার্থক্য, তালিকার পরবর্তী সংখ্যা বের করতে বললে আমরা কি করব, পার্থক্য নির্ণয় করব। পার্থক্য নির্ণয় করলে অবশ্যই পারবেন। তাহলে আমরা দেখতেছি এই পার্থক্য, এখানে কত আসছে 14, তারপর কত আসছে 18, তারপর কত আসছে 22, মানে 14-এর পর 18, তার মানে কত বাড়লো, 4। 18-এর পর 22 কত বাড়লো, 4, মানে 4 করে করে বাড়ছে। তার মানে পরবর্তী পার্থক্যটাও বাড়বে, কত, 4 বাড়বে। তাহলে যেমন 14-র সাথে 4 যোগ করলে কত হয়, 18, 18-এর সাথে 4 যোগ করলে কত হয়, 22, 22-এর সাথে 4 যোগ করলে কত হবে, 26। তার মানে এটাও একটা পার্থক্য চলে আসলো। এখন একটা জিনিস একটু মনে রাখতে হবে, যেমন এই যে 19-এর সাথে 14 যোগ করলে কত হয়, 33। এই 33 সাথে 18 যোগ করলে কত হয়, 51। 51-এর সাথে 22 যোগ করলে কত হয়, 73। তাহলে 73-এর সাথে 26 যোগ করলে যা হবে সেটাই হবে পরবর্তী সংখ্যা। তাহলে আমরা 73-এর সাথে 26 যোগ করে দেবো। 3 আর 6 যোগ করলে কত হয়, 9। 7 আর 2 যোগ করলে 9, তাহলে কত হবে, 99, 99 হবে, উত্তর হবে 99। তাহলে তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কী বের করতে হবে, প্রথমে আমরা পার্থক্যটা বের করব। পার্থক্য বের করলে আপনারা অটোমেটিকলি পারবেন পরবর্তী সংখ্যা নির্ণয় করতে। 7 নাম্বার প্রশ্নে আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য বিস্তারের, এখানে একটু দৈর্ঘ্য তো আপনারা বুঝেন, বিস্তার বলতে কিন্তু প্রস্থ, বিস্তার বলতে কি বোঝায়, প্রস্থ। আমি এখানে একটু বিষয়টা ক্লিয়ার করে দিলাম আরও। তাহলে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য কত বলছে, 48 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। তাহলে কি বলছে, ক্ষেত্রটির পরিসীমা কত। তাহলে আমরা এখানে পরিসীমা নির্ণয়ের সূত্রটা একটু লিখব। পরিসীমা নির্ণয় সূত্র কি, পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এই বিস্তার মানেই কিন্তু প্রস্থ, আমি প্রথমে বলে দিলাম। তাহলে পরিসীমা আমাদের কী নির্ণয় করতে বলছে, পরিসীমা। তাহলে পরিসীমা নির্ণয় সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে আমাদের এই যে 2 ইন্টু দৈর্ঘ্য মান কিন্তু দেওয়া আছে কত, 48। তাহলে এখানে 48 বসে দিলে হবে, এখন শুধু প্রস্থর মানটা আমাদের লাগবে। তাহলে এখানে কি বলছে, দৈর্ঘ্য বিস্তারিত গুণ। তার মানে এই যে দৈর্ঘ্য, এখানে আমি বলে দিচ্ছি, মানে প্রশ্ন মতে কী বলছে, দৈর্ঘ্য কত, বিস্তারের 3 গুণ, মানে বিস্তার গুণ 3। বিস্তারের 3 গুণ মানে বিস্তার গুণ 3। বিস্তার মানে কি, বিস্তার মানেই প্রস্থ, মনে রাখতে হবে, বিস্তার মানেই প্রস্থ। তার মানে প্রস্থের 3 গুণ হলো। তাহলে এখন আমি একটা কাজ করি, যে আমরা এখান থেকে বিস্তার বা প্রস্থটা বের করব। বিস্তার বা প্রস্থ সমান কত আসবে, তাহলে এই 3টা এই পাশে পার করে দেবো, বা এই পাশে পার করে নিয়ে আসবো। তাহলে পার করে নিয়ে আসলে কী হবে, এক পাশ থেকে আরেক পাশে পার করলে কী হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বিপরীত চিহ্ন হয়ে যায়। এবারে গুণ ছিল, এপারে আসলে কী ভাগ হয়ে যাবে। তার মানে কী হবে, দৈর্ঘ্য ভাগ
3 হয়ে যাবে, সমান সমান বিস্তার, অথবা এটাই হচ্ছে প্রস্থ। তার মানে দৈর্ঘ্যকে আমরা 3 দ্বারা ভাগ করলে কী পাবো? বিস্তার পেয়ে যাব। দৈর্ঘ্যকে 3 দ্বারা ভাগ করব, দৈর্ঘ্য কত আছে? 48। তার মানে এই যে 48 ভাগ 3, 48 ভাগ 3 করলে আমরা কী পাবো? বিস্তারটা পেয়ে যাবো। তার মানে 48 ভাগ 3 সমান কত? 16। তার মানে আমাদের বিস্তার হবে হচ্ছে 16। বিস্তার কত হবে? বিস্তার হবে 16 মিটার। তার দৈর্ঘ্য কত আছে? 48, আর বিস্তার কত পাইলাম? 16। আমাদের কী বের করতে হবে? পরিসীমা। পরিসীমা নির্ণয় সূত্র আমি লিখে দিয়েছি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার 2 লিখলাম, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 48 যোগ প্রস্থ, প্রস্থ আমরা কী পাইলাম? 16। তাহলে আমরা এটা মান বের করব, আগে যোগ করে দেবো। তাহলে 2 লিখলাম, আমরা এই দুটো কী করব? যোগ করব। যোগ করলে কত হয়? 6 আর 8 যোগ করলে 6 আর 8 14, 14 4, হাতে হবে নি 1, 4 আর 1 5, 5 আর হাতের 1 6। তাহলে 2 দ্বারা 64কে গুণ করলে কত হবে? 128। উত্তর হবে 128। এই যে 128 মিটার।